চতুর্ভুজ দিয়ে কথাবার্তা বলবো। চতুর্ভুজ, যদি চতুর্ভুজ কাকে বলে, তাহলে আমরা একটা সংজ্ঞা ক্লাস 3 পড়ে পড়ছি, সেটা হচ্ছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তো চারটা বাহু দ্বারা যখন সীমাবদ্ধ ক্ষেত্রফল হবে, এই চারটা বাহু দ্বারা কিন্তু শুধু এই আয়তক্ষেত্র হবে। এটা হচ্ছে আয়তক্ষেত্র, মানে এটা হচ্ছে আয়তক্ষেত্র। আমি ডিটেলসে আলোচনা করব, সমস্যা নাই, আপনি একটু অপেক্ষা করেন। আর এটা হচ্ছে বর্গক্ষেত্র। হ্যাঁ, বর্গক্ষেত্র। তা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র না, ট্রাপিজিয়াম হয়, রম্বস হয়। হ্যাঁ, আমরা এগুলো আলোচনা করব। তো দেখেন, এই দুইটাই চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ, 1 2 3 4 এটাও 1 2 3 4, বাট ভেরিয়েশন আছে। হ্যাঁ, এটার একরকম, এটা একরকম, আমরা ডিটেলসে আসতেছি। তো চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আর এটার অন্তর্ভুক্ত কোণগুলোর সমষ্টি, এই দুইটার অন্তর্ভুক্ত কোণগুলোর সমষ্টি, বাকিগুলোর অন্তর্ভুক্ত কোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। অর্থাৎ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলবে, আর এদের অন্তর্ভুক্ত কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। ঠিক আছে? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে 360 ডিগ্রি হলে প্রত্যেকটা কোণ তো এখানে স্পেসিফিক থাকে। ট্রাপিজিয়ামের কি সেম? হ্যাঁ, ট্রাপিজিয়ামেরও সেম, রম্বসেরও সেম, কিন্তু এক একটা ভেরিয়েশন একরকম থাকে। আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম কথাটা হচ্ছে আয়তক্ষেত্র। চতুর্ভুজের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে কি, আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করবো আজকে। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটা কি দেখেন, আমরা যখন আয়তক্ষেত্রটা সংজ্ঞা ছোটোবেলায় পড়ছি, সেটা হচ্ছে দুইটি পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হলে সেটা কি হয়? আয়তক্ষেত্র হয়। তো দেখেন, কথা হচ্ছে আয়তক্ষেত্র হচ্ছে কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সে এবং কোণগুলো পরস্পর সমান, মানে সমকোণ, মানে সমান মানে সবগুলো কোণ সমকোণ, সেটাকে কী বলবে? আয়তক্ষেত্র বলবে। দেখেন, সংজ্ঞাটা যদি আমি একটু ডিসকাস করি, দেখেন, যেহেতু যে বিপরীত বাহুগুলো, মানে এই বাহুর বিপরীতে আছে এটা, দেখেন একটা সমান্তরালে আছে এবং সমান, এটা যদি 3 সেন্টিমিটার ধরি, তাহলে এটাও আমার 3 সেন্টিমিটার হবে। আবার এটা খেয়াল করেন, এই কোণটা কিন্তু সমান এবং সমান্তরাল, মানে এটাকে যদি আমি 2 সেন্টিমিটার ধরি, তাহলে এটাও আমার 2 সেন্টিমিটার হবে। এবার বলছো প্রত্যেকটা কোণই সমকোণ, তা আমি এটা দেখতেছি, কারণ হচ্ছে একটা যে কোনো একটা রেখার উপর লম্ব অঙ্কন করে সেটা 90 ডিগ্রি হয়। তা এখন দেখেন, এটার উপর লম্ব আছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আমি যদি সবগুলো যোগ করি 360 ডিগ্রি, অর্থাৎ এটা চতুর্ভুজের যে একটা শর্ত সেটাও ফুলফিল করতেছে, কোণগুলোর সমষ্টিও 90 ডিগ্রি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কী কী বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কি, পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে, ঠিক আছে? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। এবং আরেকটা ভাইটাল বৈশিষ্ট্য হচ্ছে যে এর কর্ণ একে দুইটা দেখেন, সমকোণী ত্রিভুজে বিভক্ত করবে। এর প্রত্যেকটি কর্ণ একে সমকোণী ত্রিভুজে বিভক্ত করবে। কীভাবে? দেখেন, যখন এ থেকে কোণাকুণি আঁকতেছি, আপনি যদি খেয়াল করেন, এ বি সি ডি, আমি একটা বাহু দিই, ডি থেকে সি এ যখন কোণাকুণি আঁকছি, তখন এটা একটা কর্ণ, বাট এটা হচ্ছে, এগুলো হচ্ছে বাহু। হ্যাঁ, এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু, বাট এটা হচ্ছে কি? কর্ণ। তো এর প্রতিটা কর্ণ এই চতুর্ভুজটাকে দুইটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করবে, দুইটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করবে। এখন আর এটা 90 ডিগ্রি নাই, 45 হয়ে গেছে, এটাও 45 হয়ে গেছে। তো দুইটি সমকোণী ত্রিভুজে কী করছে? বিভক্ত করছে। আবার কর্ণদ্বয় পরস্পর, খেয়াল করেন, পরস্পর দেখেন সমদ্বিখণ্ডিত করে। এই কর্ণটা এবং এদিকেও দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এবং এই কর্ণটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। খেয়াল করেন কীভাবে সমদ্বিখণ্ডিত করছে। এখান থেকে যতটুকু দৈর্ঘ্য হবে, এখান থেকে ততটুকু দৈর্ঘ্য হবে। সেম এখান থেকে যতটুকু দৈর্ঘ্য হবে, এখান থেকেও ততটুকু দৈর্ঘ্য হবে। তাইলে আমি এটার যে বৈশিষ্ট্যগুলো পাইলাম, তাহলে 5টা বৈশিষ্ট্য পাইছি। আপনারা খাতায় যখন নোট করবেন, প্রথমে সংজ্ঞা লিখবেন, তারপর বৈশিষ্ট্য লিখবেন। আমি তো বৈশিষ্ট্যগুলো বলতেছি। প্রথমে সংজ্ঞা লিখবেন, তারপর হচ্ছে বৈশিষ্ট্য লিখবেন, বৈশিষ্ট্যগুলো আমি বললাম। তারপর হচ্ছে আপনি সূত্রগুলোতে আসেন, মানে প্রয়োজনীয় সূত্রগুলো আমি লিখব, প্রয়োজনীয় সূত্রাবলী লিখবেন। তো সূত্রগুলোর মধ্যে প্রথম যে সূত্রটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আমরা সবাই জানি। ক্ষেত্রফল সমান, আপনি কথাটা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান লিখবেন দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে? তা আমি যদি দৈর্ঘ্যটাকে এ ধরি, প্রস্থটাকে বি ধরি, তাহলে আমার দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে এ বি হবে। এখন দেখেন, দুইটা গুণ করছেন না, তাহলে দৈর্ঘ্যের জন্য একটা মিটার ছিল, আবার প্রস্থের জন্য একটা মিটার ছিল। তো যখন দুইটা মিটার করছেন, তাহলে সেটা হবে কি? মিটার স্কোয়ার। ক্ষেত্রফলের ক্ষেত্রে মিটার স্কোয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে চারপাশের বা যে দৈর্ঘ্য প্রস্থ আছে সেটা যোগফল, মানে চারপাশে যে দৈর্ঘ্য প্রস্থ আছে এটার যোগফল। তাহলে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হবে যে
টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। যেহেতু আপনি দৈর্ঘ্য প্রস্থ যোগ করছেন, এই জন্য এখানে আর মিটার স্কোয়ার হবে না, শুধু মিটার হবে। কি হবে? শুধু মিটার। এটা একটু মাথায় রাখবেন, যখন ক্ষেত্রফল হয় সেটা মিটার স্কোয়ার হয়, আর যখন শুধু মিটার হয়, মানে আয়তন পরিসীমা, তখন সেটা মিটার হয়। তারপর হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, পরের প্রশ্ন হচ্ছে কর্ণ। কর্ণ কোনটা আমি কিন্তু আলোচনা করার সময় বলছিলাম, এটা যদি কর্ণ, তো যদি কোনো কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হয় তাহলে আপনি দিবেন √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। মানে আপনার দৈর্ঘ্য প্রস্থে মান দেওয়া থাকবে, তো আপনি সেটাকে দিবেন √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। তাহলে আপনি কর্ণের জন্য কী দিবেন? √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। আয়তকের ক্ষেত্রে টোটাল, এটা হচ্ছে আয়তকের ক্ষেত্রের জন্য একটা নোট। তাহলে প্রথমে আয়তক্ষেত্রের সংজ্ঞাটা দিচ্ছেন, দেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দিচ্ছেন, বৈশিষ্ট্যগুলো লিখতেছেন, দেন সূত্রটা লিখতেছেন। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। আমরা একটু কমেন্টে জানাই আমরা এটা বুঝতে পারছি কিনা। দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 5 মিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত? সেন্টিমিটার দিচ্ছে, হ্যাঁ, সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তো কর্ণের নির্ণয় সূত্রটা কি? কর্ণের নির্ণয় সূত্রটা কি? সেই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা বের করে দেন। অ্যান্সারটা বলেন, অ্যান্সারটা দ্রুত বলেন, তাহলে আমরা সবাই পেরে গেছি। তাহলে আমরা বলতে পারি কর্ণ সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল। তাহলে এ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমার কত? 12 প্লাস প্রস্থ হচ্ছে কত আমার 5, দুইটা স্কোয়ার। 12 স্কোয়ার করলে হচ্ছে 144, আর 5 5 25, আর √ এখন আপনি খেয়াল করেন, আপনি যদি আমার ফার্স্ট ক্লাসটা ত্রিভুজের ক্লাসটা করেন, তাইলে আপনার এই মানটা বের করতে আপনার 2 সেকেন্ড লাগার কথা, মাত্র 2 সেকেন্ড। কীভাবে দেখেন, আমি কি বলছিলাম, সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য প্রস্থ মানে তিনটা বাহু যদি জানা থাকে, মানে কোন কোন বাহু দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। খেয়াল করেন, এটা দৈর্ঘ্য 12 দেওয়া আছে, প্রস্থ 5 দেওয়া আছে, ঠিক আছে। তা আপনার যদি 12 আর 5 আপনি জানেন, তাহলে আমি একটা ইকুয়েশন দিয়েছিলাম আপনাকে, 5 12 13, মনে আছে? 5 12 13, এটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়, মানে 5 12 13। তো আপনি খেয়াল করেন, এখানে 5 12 অলরেডি আছে, তাহলে আইটা মান কী হবে? 13 হবে। তাহলে এই অঙ্কটা এই সূত্র দিয়েও করতে পারেন আপনি, ওই টেকনিকটা যদি এটা আপনার মুখস্থ থাকে তাহলে আপনি ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিতে পারেন, আপনারা তো ঝামেলা করার দরকার পড়ে না, ঠিক আছে না? তাই এটা আপনি পারার কথা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাদের জন্য দেই, এটা খুবই পরীক্ষা আসে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 42 সেন্টিমিটার এবং পরিসীমা হচ্ছে কত? 1 মিটার হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, দৈর্ঘ্য হচ্ছে 42 সেন্টিমিটার, প্রস্থ আমি জানি না, আমি প্রস্থকে x ধরলাম, হ্যাঁ। আর পরিসীমা সমান দেওয়া আছে কত? পরিসীমা সমান দেওয়া আছে 1 মিটার। তো আমরা জানি 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার, ঠিক আছে না? তাহলে পরিসীমা সূত্র হচ্ছে কী ছিল? আমরা জানি পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে প্রশ্ন মতো লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যকে আমি যদি 42 যোগ প্রস্থ সমান হচ্ছে কত? 100। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমা। তো পরিসীমার সূত্রতে এই মানটা বসাইলাম। তাহলে 42 দুগুণে হচ্ছে 84, আর 2x ইকুয়াল কত? 100। তাহলে হচ্ছে আপনার 2x ইকুয়াল হচ্ছে 100 মাইনাস 84, বিয়োগ দেন, তাহলে কত? থেকে 100 গেলে হচ্ছে 16, আর হচ্ছে x ইকুয়াল হচ্ছে 8। তাহলে আপনি দৈর্ঘ্য প্রস্থ পাচ্ছেন। তাহলে আপনার ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমি লিখতে পারি ক্ষেত্রফল সমান, দৈর্ঘ্য হচ্ছে আমার কত? 42, প্রস্থ হচ্ছে 8, 4 8 32, 2 হাতে আছে 3, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 4 8 32, 2 হাতে আছে 1 33, 336। তাহলে ক্ষেত্রফলটা আমার কত? 336, ঠিক আছে। আমি বর্গক্ষেত্রটা আঁকার সময় দেন একটু, দেন বর্গক্ষেত্র নিয়ে কথাবার্তা বলবো। আপনারা যারা বৈশিষ্ট্য সংজ্ঞা লিখবেন, তারপর বৈশিষ্ট্য লিখবেন, হ্যাঁ। আমি বলে রাখতেছি, প্রথমে হচ্ছে সংজ্ঞাটা লিখবেন, তারপর হচ্ছে বৈশিষ্ট্যগুলো লিখবেন, দেন হচ্ছে সূত্রে যাব, হ্যাঁ। বর্গক্ষেত্র নামকরণ করি ABCD। তো বর্গক্ষেত্রের সংজ্ঞাটা বুঝে আমি বলি, যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান, যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান থাকে তাকে কি বলে? বর্গক্ষেত্র বলে। 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র চতুর্ভুজ, কিন্তু চতুর্ভুজের 4টা বাহু যখন সমান হবে তখন সেটাকে কি বলে? বর্গক্ষেত্র বলে। ফর এক্সাম্পল, আমি যদি এটাকে 4 সেন্টিমিটার ধরি, তাহলে এটা আমার 4 সেন্টিমিটার,
এটাও আমার 4 সেন্টিমিটার, এটাও আমার 4 সেন্টিমিটার, মানে চারটা বাহুই সমান থাকবে। এবং সেটাই হচ্ছে কি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের সংখ্যাটা হচ্ছে যে চতুর্ভুজের চারটা বাহুই পরস্পর সমান তাকে কি বলবে, বর্গক্ষেত্র বলবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আপনি যখন দিলেন চারটা বাহু দিলেন, এটা বর্গক্ষেত্র হলে তাহলে বৈশিষ্ট্যগুলো লেখেন। তাহলে প্রথম বৈশিষ্ট্য লিখবেন কি, বর্গক্ষেত্রের সকল বাহু সমান। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বর্গক্ষেত্রের সকল বাহু সমান, বৈশিষ্ট্য নাম্বার 1, বর্গক্ষেত্রের সকল বাহু সমান, ঠিক আছে। নাম্বার 2, বর্গক্ষেত্রের কোণই 90 ডিগ্রি, মানে এক সমকোণ। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণই এক সমকোণ বা 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণই এক সমকোণ বা 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণই এক সমকোণ বা 90 ডিগ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। খেয়াল করেন, এখান থেকে কোন কর্ণটা আঁকবেন, এখান থেকে কর্ণটা আঁকবেন, কর্ণদ্বয় পরস্পর কী হবে, সমান হবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। এবং লিখবেন কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে চারটা বৈশিষ্ট্য আশা করি পেয়ে গেছেন, চারটা বৈশিষ্ট্য লেখা হয়েছে। তাহলে আমি সূত্রগুলোতে চলে যাই। তো প্রথম সূত্রটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তো ক্ষেত্রফল হচ্ছে কি, আমি যদি এটাকে এ ধরি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আপনি লিখবেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু, তার মানে এক বাহু দৈর্ঘ্য হোল স্কয়ার, মানে এক বাহু দৈর্ঘ্য স্কয়ার। ক্ষেত্রফল সমান কি, এক বাহু দৈর্ঘ্য হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে পরিসীমাটা হবে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে চারটা বাহু আছে, এই জন্য চারটা বাহু সমান। এই জন্য আপনি এটাকে এভাবে ধরতে পারেন, প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু, সেম কথাই আসবে। 4a, দুইটা হচ্ছে কি 4a, পরিসীমা। তো এটা হচ্ছে বর্গ মিটার, মানে বর্গ মিটার বা সেন্টিমিটার যেটা হোক না কেন, আর এটা হবে মিটার অথবা সেন্টিমিটার, মানে যে একক দিবে সেটা, ঠিক আছে। তারপর হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ যদি হয়, কর্ণের সূত্র হচ্ছে √2a। কর্ণ হচ্ছে √2a, মানে কর্ণটা হচ্ছে √2 আর হচ্ছে এক বাহু দৈর্ঘ্য a, তাহলে কর্ণ হচ্ছে √2a, ঠিক আছে। তাহলে আশা করি সূত্রগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিছেন। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল (484) হবে সম্ভব। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 484 বর্গমিটার হলে, হ্যাঁ, বর্গমিটার হলে পরিসীমা কত? একটু কমেন্টে উত্তরটা জানাই দেন। কারণ আচ্ছা দেখেন, প্রথম কথাটা হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর 484, তাহলে ক্ষেত্রফলের সূত্র ছিল কি, ক্ষেত্রফলের সূত্র ছিল এক বাহু দৈর্ঘ্য হোল স্কয়ার। তার মানে এক বাহু দৈর্ঘ্য হোল স্কয়ার, এক বাহু যদি আমি এ ধরি তাহলে এ স্কয়ার সমান কত, 484, ঠিক আছে। বা এইটা গেলে 484 রুট করেন, হ্যাঁ, 484 কে যদি করেন ক্যালকুলেটর, আপনি রুট আবার করলে যে মানটা পাবেন সেটা হচ্ছে যে, জাস্ট আপনি সিম্পলি 400 থেকে রুট করলে যেটা পাবেন সেটা হচ্ছে যে 22। এটা মুখস্থ করেন না আপনারা, কিছু ট্রাই করেন, আপনারা হচ্ছে ক্যালকুলেটর করে ফেলছেন 22। আর তাহলে আমাকে বলছে পরিসীমা কত, তাহলে পরিসীমার সূত্র হচ্ছে, এখানে ক্ষেত্রফল লিখি, তাহলে পরিসীমা হচ্ছে যে 4a, তাহলে 4 ইন্টু কত, 22, তাহলে 4 22 কত, 88, তাহলে 88 মিটার। তাহলে এখানে অ্যান্সার হবে যে 88 মিটার, ঠিক আছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আচ্ছা, এটা বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে, এখন ঠিক আছে। আপনারা আশা করি এটা বুঝতে পারছেন। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গের পরিসীমার সমান, অপর একটি বর্গের পরিসীমার সমান, হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? হ্যাঁ, প্রশ্নটা দেখে নেন।
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। একটা কথা ভাবেন, মনে করেন যে এটা একটা বর্গক্ষেত্রের পরিসীমা পুরাটা 4 4 4 4, পরিসীমার সমান হচ্ছে 16। এই 16 মিটার দিয়ে একটা বর্গক্ষেত্র, কথা বলছেন? তার মানে এখানে 16 হইতে হবে, এখানে 16 হইতে হবে, এখানে 16 হইতে হবে, এখানে একটা 16 হইতে হবে। তাহলে খেয়াল করেন, একটা বড় বর্গক্ষেত্র একটা ছোট বর্গক্ষেত্র, যদিও এটা 16 মিটার না, বাট ধরে নেন আপনি 16, তাহলে একটা বড় বর্গক্ষেত্র একটা ছোট বর্গক্ষেত্র। তো এখন প্রশ্ন হচ্ছে বড়টা প্রথমটা, ছোটটা দ্বিতীয়টা, সেটা আপনাকে বুঝতে হবে। কারণ হচ্ছে একটা বর্গক্ষেত্রে দেখেন এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বাহু, তাহলে প্রথম বাহুর যেটা দৈর্ঘ্য 16 হবে, অপর বর্গক্ষেত্রে 16 হবে। এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে কি দ্বিতীয়টা। তা আমি যদি ধরি ছোটটা ধরি, তাহলে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি, আচ্ছা আমি অঙ্কে আসি, চিত্রটা তো আমরা বুঝতে পারছেন, মুছে ফেলতেছি। আমি যদি ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, দেখেন ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি, তাহলে পরিসীমা কি হবে? ছোট বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে পরিসীমা হবে যে 4, এটা সূত্র 4 কোত্থেকে আসছে, সূত্র এটা সহজ কথা, এই জন্য আগে সূত্রগুলো লিখেছি। এখন ছোট বর্গক্ষেত্রের পরিসীমা আর বড় বর্গক্ষেত্রের কি এক বাহুর দৈর্ঘ্য, তাইলে আমি লিখতে পারি বড় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত? এটাও 4 বেসিক্যালি। তাহলে বড় বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? বড় বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে 4 × 4a, তার মানে হচ্ছে 16a, 16a, ঠিক আছে? তা এখন বলছে আপনার অনুপাত, তাহলে প্রথমটা অনুপাত দ্বিতীয় পাত, এটা কিন্তু প্রথম ছিল, বড়টা প্রথম আর ছোটটা হচ্ছে কি দ্বিতীয়, বড়টা প্রথম, তাহলে প্রথম অনুপাত দ্বিতীয়, তাহলে প্রথমটা হচ্ছে 16a আর দ্বিতীয়টা হচ্ছে কত 4a, 4a। আপনি যদি কাটাকাটি করেন তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে কত 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, তাহলে 4:1, যেটা এটা হবে 4:1। আচ্ছা, এটা আমি বারবার বাংলা ইংলিশে মিস করতেছি, আমি সব ইংলিশেই লিখি, বাংলায় লিখতে পারবো না। 4:1, তাহলে 4:1। রম্বস মোটামুটি কাছাকাছি। পার্থক্যটা হলো যে বর্গটা সোজা ছিল, রম্বস হচ্ছে বাঁকা আর কি। মানে বর্গ হচ্ছে বাড়ির বড় ছেলে আর রম্বস হচ্ছে বাড়ির ছোট ছেলে আর কি, আর মোটামুটি সবই ঠিক আছে। সহজ সরলটা তো বড় ছেলেই থাকে, আর ছোট মেয়ে হইলে রম্বস হবে আর কি বাড়ির। আচ্ছা, মেয়ে দিয়ে বোঝায়, বড় মেয়ে বোকা, তারা ছোট মেয়ে শয়তানের বদের হাড্ডি যেগুলো, সেগুলা এভাবেই থাকে। আপনারা এখানে যারা ছোট মেয়ে আছেন তারা খুবই ভালো। এই মুহূর্তে যে সকল ছোট মেয়ে ভিডিওটা দেখতেছেন, ক্লাসটা দেখতেছেন, তারা পৃথিবীর অসম্ভব ভালো ছোট মেয়ে, তাদের থেকেও ছোট মেয়ে, ভালো ছোট মেয়ে হইতে পারেন। আর যে সকল ছোট মেয়ে দেখতেছে না, তাদেরকে বলতেছে কি এই বদের হাড্ডিগুলো হচ্ছে রম্বস, আর বাড়ির বড় মেয়ে যেটা, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্যটা কি? রম্বস কথা হচ্ছে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়। চতুর্ভুজের 4টা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। বর্গক্ষেত্রেরও তাকে কি বলে, এবং কোণগুলো সমান নয় তাকে রম্বস বলে। সংজ্ঞাটা হচ্ছে কি, যে চতুর্ভুজের 4টে বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয় তাকে কি বলবে, রম্বস বলবে। তাহলে রম্বসের সংজ্ঞা শেষ। রম্বসের বৈশিষ্ট্যগুলো আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। তার মানে এটা যতটুকু হবে এটাও ততটুকু হবে, এটা যতটুকু হবে এটাও ততটুকু হবে, সমান এবং সমান্তরাল হবে, প্রথম বৈশিষ্ট্যটা। আর দ্বিতীয় বৈশিষ্ট্যগুলো হচ্ছে রম্বসের, খেয়াল করেন, সকল বাহু সমান, বিপরীত বাহুগুলোও সমান্তরাল, আর সকল বাহু সমান, মানে সকল বাহু দৈর্ঘ্য কী হবে, সমান হবে, ঠিক আছে। আর তৃতীয় কথা হচ্ছে রম্বসের একটি কোনো সমকোণ নয়, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ ছিল, আর রম্বসের একটা কোনো সমকোণ নয়। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ ছিল, রম্বসের একটা কোনো সমকোণ নয়। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান ছিল, কিন্তু রম্বসের কর্ণদ্বয় অসমান। তার মানে একটা কর্ণ ছোট আর একটা কর্ণ বড়। আমি যদি ধরি এটা 6 সেন্টিমিটার, তাহলে এটা হবে 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তার মানে রম্বসের একটা কর্ণ বড় হবে, একটা কর্ণ কি হবে, একটা কর্ণ বড় হবে, একটা কর্ণ ছোট হবে, কিন্তু কর্ণগুলো সমান ছিল, ঠিক আছে। এটা একটু মাথায় রাখলে হচ্ছে। আবার রম্বসের সন্নিহিত কোণদ্বয় সমষ্টি কত, 2 সমকোণ। এই সন্নিহিত কোণদ্বয় সমষ্টি হচ্ছে 2 সমকোণ। 2 সমকোণ মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে না। রম্বসের প্রত্যেকটা কোণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেমন পরস্পরের মানে সংযোগস্থল, প্রত্যেকটা কোণের সংযোগস্থল, এখান থেকে এখানে দৈর্ঘ্য যতটুকু, এখান থেকে এখানে দৈর্ঘ্য ততটুকু, এখান থেকে এখানে দৈর্ঘ্য যতটুকু, এখান থেকে এখানে দৈর্ঘ্য ততটুকু। তাহলে এই 5টা বৈশিষ্ট্য আমরা জানি, এই 5টা বৈশিষ্ট্য আমরা লিখে নিব খাতায়। এখন আসি সূত্রগুলো
সরি, আচ্ছা দেখেন রম্বসের ক্ষেত্রফল, তাহলে সূত্রগুলো লিখি। প্রথম সূত্র হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফল। দেখেন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা প্রশ্ন হাফ ইন্টু ভূমি পূরণ হচ্ছে না, কিন্তু রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, আমি যদি বড় কর্ণটাকে এ আর ছোট কর্ণটাকে বি ধরি, তাহলে এ ক্রস বি, বড় কর্ণটাকে এ ধরলাম, ছোট কর্ণটাকে কি ধরলাম, বি ধরলাম। আচ্ছা আমি একটু লাল কালি দিয়ে দেখে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। বড় কর্ণটাকে ছোট কর্ণটাকে বি ধরলে তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে হাফ ইন্টু এ বি, ঠিক আছে কিনা। আর রম্বসের পরিসীমা হচ্ছে হাফ ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, আর এটাকে আমি এক বাহুর দৈর্ঘ্যকে আমি সি ধরি, তাহলে পরিসীমা হচ্ছে হাফ ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। দেখেন এখানে একটু ডিফারেন্ট আছে, মানে আপনি ক্ষেত্রফল যখন দেখছেন এত তাহলে পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কী ছিল, 4a ছিল। এখানে আমরা এ না দিয়ে সি দিয়েছি, এই জন্য 4c দিলাম আর কি। অ্যাজ ইউ আপনি 4aও দিতে পারেন। আপনি যদি এটাকে এ ধরেন, তাহলে 4a লিখবেন, কোনো সমস্যা নাই। পরিসীমা মানে বর্গক্ষেত্রের পরিসীমা রম্বসের পরিসীমা সেম। কেন সেম? কারণ চারটা বাহুই তো বর্গক্ষেত্রে সমান ছিল, রম্বসও সমান, এই জন্য দুইটা পরিসীমা সেম হবে। শুধু ক্ষেত্রফলের শুধু একটু ডিফারেন্ট আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল এক বাহু দৈর্ঘ্য হোল স্কয়ার, আর রম্বসের ক্ষেত্রটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে। তা আশা করি এটা বুঝতে পারছেন। এটা একটু উঠে দেন। তাড়াতাড়ি ওঠান, তাহলে আমি একটা প্রশ্ন দিব। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, আপনাদের কোনো সমস্যা নেই। একটি রম্বসের কর্ণদ্বয় পরস্পর D1 এবং D2 একক। একটি রম্বসের কর্ণদ্বয় D1 এবং D2 একক হলে রম্বসটি ক্ষেত্রফল কত বর্গ একক? D2 একক হলে, এটা 18 সালে একটা পরীক্ষা আসছে, বৈজ্ঞানিক কর্মকর্তা মনে হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা, তাই এই জন্য একক হলে ক্ষেত্রফল কত। সহজ প্রশ্ন ভাবেন না, এটা পরীক্ষা আসছে। তাহলে ক্ষেত্রফলটা আপনারা কমেন্টে জানান, আমি অপশান দিয়ে দিচ্ছি। এ হচ্ছে 2D1 D2, বি হচ্ছে হাফ D1 D2, সি হচ্ছে D1 স্কয়ার D2 স্কয়ার, আর ডি হচ্ছে 2 ইন্টু D1 হোল স্কয়ার। একটি রম্বসের কর্ণদ্বয় 16 এবং 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তো যখন একটি রম্বসের কর্ণদ্বয়ের ক্ষেত্রফল 16 এবং 12 সেন্টিমিটার হবে, তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, হচ্ছে হাফ ইন্টু D1 বাই কত, D2। এখানে D1 কত দেওয়া আছে, D1 দেওয়া আছে 16, তাহলে আমি হাফ ইন্টু 16, আর D2 দেওয়া হচ্ছে কত, 12, ঠিক আছে। কাটাকাটি করলে 8 12 কত, 96। যদি ক্ষেত্রফল হবে, এই জন্য এটা কি হবে, বর্গ মিটার। এখানে সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার হবে অ্যান্সার। আশা করি রম্বসে এটা আমরা বুঝতে পারছি। সামান্তরিক বর্গক্ষেত্রকে যখন আমরা সেটা বাঁকা করছি, তখন সেটা রম্বস ছিল, তো এখন আয়তক্ষেত্রকে হালকা বাঁকা করে দিব, তাহলে সেটা হয়ে যাবে আপনার সামান্তরিক, ঠিক আছে। এটা হচ্ছে আয়তক্ষেত্র। হ্যাঁ, অনেকেই বলতেছে যে স্টুডেন্ট মারার ব্যাট কিনা, এটা আমি আসলে আমার স্টুডেন্টদেরকে মারি না, আমার কাছে যারা পড়ে তারা বলতে পারবে কখনও মারছি কিনা। অতএব এটা মারার ব্যাট না, কারণ মারামারি করে পড়া হয় না, যাই হোক পড়া হবে না। তো দেখেন রম্বস, তাহলে আয়তক্ষেত্রটাকে যদি আমি একটু বাঁকা করে দিই, তাহলে সেটা হয়ে যাবে কি, সামান্তরিক। মানে এটা কথা হচ্ছে এরকম যে একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র সোজা দাঁড়িয়ে আছে, কেউ একজন ধাক্কা দিল, তো ধাক্কা দিলে তার যে মুভমেন্টটা হচ্ছে সেটাই হচ্ছে রম্বস বা কি, আয়তক্ষেত্র, সামান্তরিক। তো এখন দেখেন সামান্তরিক ক্ষেত্রে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান, পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাহলে কি বলবে, সামান্তরিক বলবে। খেয়াল করেন, পরস্পর বিপরীত বাহুগুলো কি, সমান্তরাল। প্রথম কথা হচ্ছে পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, প্রথম বৈশিষ্ট্য, পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে কোণের ক্ষেত্রে হবে এরা সমকোণ নয়, ঠিক আছে। তবে বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, এই কোণ যতটুকু এই কোণও ততটুকু, এই কোণ যতটুকু এই কোণও ততটুকু, বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, ঠিক আছে। 3টা গেল। 4 নাম্বারটা বলে যে রম্বসের সামান্তরিকের প্রত্যেকটি কর্ণ সামান্তরিকের 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের প্রত্যেকটি কর্ণ 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। যেমন সামান্তরিকের এই কর্ণটা এই দুটো ত্রিভুজকে সর্বসমতে বিভক্ত করবে, আর এই কর্ণটা এই দুটো ত্রিভুজকে সর্বসম মানে কি, যে ত্রিভুজ দ্বয়ের
অতিভুজ লম্ব এবং ভূমি সমান হবে, অতিভুজ লম্ব এবং ভূমি সমান হবে, সেগুলোকে সর্বসম বলবে। মানে মনে করেন যে এই পাশের ত্রিভুজটা যতটুকু হবে এই পাশের ত্রিভুজটা হুবহু সেম। আপনি মনে করেন যে বাসায় দুইটা যমজ ভাই আছে, যদি যমজ ভাই থাকে তাহলে তারা সর্বসম থাকে, ঠিক এরকম এগুলো যেগুলো থাকবে এগুলো সর্বসম থাকবে। তার মানে চারটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে আসেন সূত্র চলে যাই। প্রথম কথাটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আপনারা এখানে ডিটেলস লিখবেন, সামান্তরিকে লিখবেন, সামান্তরিকে লিখে ক্ষেত্রফল লিখবেন, ঠিক আছে। তো ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফলটা হচ্ছে দেখেন আয়তাকারের ক্ষেত্রে ছিল দৈর্ঘ্য পূরণ প্রস্থ, বাট এখানে হবে ভূমি পূরণ উচ্চতা। আয়তাকার ক্ষেত্রে ছিল দৈর্ঘ্য পূরণ প্রস্থ, আর এখানে হবে ভূমি পূরণ উচ্চতা, ঠিক আছে। তাহলে এখানে উচ্চতার মানটা লাগবে, শুধু ভূমি থাকলে হবে না, এইখানে একটা রেখা টানলে সেই যে উচ্চতা হবে সেই উচ্চতাটা লাগবে। সামান্তরিক ক্ষেত্রফল বের করতে লাগবে ভূমি পূরণ উচ্চতা। তার মানে আমি আপনাদেরকে কিন্তু উচ্চতা মধ্যমা দেখাইছিলাম, তার মানে এটা হচ্ছে উচ্চতা। তার মানে ভূমি আর উচ্চতা গুণফল দিলে যেটা হবে সেটা হচ্ছে কি ক্ষেত্রফল, সেটা হচ্ছে ক্ষেত্রফল। তারপর হচ্ছে সামান্তরিকের পরিসীমা। তাহলে আমার মনে আছে আয়তক্ষেত্রের পরিসীমা আপনি কী দিছিলেন, আয়তক্ষেত্রের পরিসীমা যেটা সামান্তরিকের পরিসীমাও সেটা। তাহলে পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হবে বর্গ মিটার ও সেন্টিমিটার, আর এটা হবে মিটার অথবা কি সেন্টিমিটার, যেটা আপনার এককে থাকবে সেটা, ঠিক আছে। তাহলে এটাকে আপনি একক লিখতে পারেন, এগুলোকে বেসিক্যালি একক লিখে আর কি, একক যাই হবে তাই, একক যাই হবে তাই, ঠিক আছে। তা আশা করি সামান্তরিক কথাটা আপনারা বুঝতে পারছেন, এতটুকুতে কোনো সমস্যা নেই। এ বি সি ডি সামান্তরিকে বি সি ডি কোণ সমান 130 ডিগ্রি। এবিসিডি সমান্তরিকে বিসিডি সমান 130 ডিগ্রি হলে এবিসি এর মান কত? হলে এবিসি এর মান কত? এবিসি এর মান কত? এবিসিডি একটা সামান্তরিক, আমি এটা সামান্তরিক অঙ্কন করি, খেয়াল করেন। আমি নাম দিলাম হচ্ছে এটাকে এবিসিডি, একটা সামান্তরিক। হ্যাঁ, সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সমান। তো এখানে বলছে যে বিসিডি, বিষয়টা ভালো করে দেখেন, বিসিডি সমান কত? 130 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বিসিডি যেটা, এটা যদি 130 ডিগ্রি হয় তাহলে এবিসি সমান কত? এবিসি তার মানে এই কোণটা সমান কত আপনাকে বলছে। ত্রিভুজের ভূমির সাথে সংলগ্ন দুইটা কোণের সমষ্টি, বিপরীত কোণগুলোর সমষ্টি। আমি এটা লিখতে পারি যে এবিসি প্লাস বিসিডি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। যেহেতু বিপরীত কোণগুলোর সমান, তাহলে এবিসি প্লাস বিসিডি সমান আমি কত লিখতে পারি? 180 লিখতে পারি। তো যখন আমি এটা সমান 180 লিখবো, তাহলে আপনি সিম্পলি বিসিডির মান কত দেওয়া আছে আপনার কাছে? 130 দেওয়া আছে। তাহলে আপনি লেখেন এবিসি সমান 180 মাইনাস কত? 130। এই বিসিডিতে দিয়েছে মাইনাস, আর বিসিডি মান 130 ডিগ্রি, 130 ডিগ্রি দিলাম। সুতরাং এবিসি সমান 50 ডিগ্রি। অঙ্কটা খুবই ইজি ছিল, এটাকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এটা স্পষ্ট বাদ দিই। তাহলে আমরা আজকে শেষ টপিক ট্রাপিজিয়ামে চলে যাই। ট্রাপিজিয়ামটা ছিল এ বি সি ডি, একটা ট্রাপিজিয়াম ধরি আমি। তো ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা কী হবে? যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং কিন্তু অসমান। খেয়াল করেন, দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান। আগের বাহুগুলো কী ছিল? সমান্তরাল এবং সমান ছিল। অসমান কেন? এটা যদি আপনার 2 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে আপনার কত? 4 সেন্টিমিটার। কত হবে? 4 সেন্টিমিটার, ঠিক আছে। দুইটা বাহু সমান্তরাল এবং অসমান। এবং আপনি যদি খেয়াল করেন কিন্তু এবং অন্য বাহুদ্বয় অসমান কিন্তু অসমান্তরাল সেটা, ঠিক আছে। এবং অন্য বাহুদ্বয়গুলো সমান কিন্তু অসমান্তরাল না। আমি তো আছি, আটকে যাবে কেন? দেখেন, ট্রাপিজিয়ামটা বোঝেন, দুইটা বাহু সমান্তরাল তবে অসমান, মানে এটা অসমান। বিপরীত দুইটা বাহু সমান কিন্তু অসমান্তরাল। কেন অসমান্তরাল? এই একসময় যেগুলো মিলে যাবে, একসময় এগুলো দূরে সরে যাচ্ছে, তাহলে এটা সমান্তরাল না। দুইটা বাহু বিপরীত, দুইটা বাহু সমান্তরাল তবে অসমান, আর হচ্ছে দুইটা বাহু সমান তবে অসমান্তরাল। তাহলে আমি সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যে চতুর্ভুজের পরস্পর বিপরীত দুইটা বাহু সমান্তরাল কিন্তু অসমান এবং বিপরীত দুইটা বাহু সমান কিন্তু অসমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলবে। তাকে কি বলবে? ট্রাপিজিয়াম বলবে, ঠিক আছে। তো ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তাহলে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, যে চতুর্ভুজ 4টি বাহু সীমাবদ্ধ থাকবে, কেবলমাত্র 4টি বাহু থাকবে, যার মধ্যে দুইটা বাহু সমান, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম।
তাহলে আমি দুইটা বাহু সমানগুলোকে বলতে পারি প্রথম কথা। তারপর হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল তবে অসমান, আবার বিপরীত বাহু আবার এর বিপরীত বাহুগুলো কি পরস্পর অসমান্তরাল, এটাও আমি লিখতে পারি। তারপর ট্রাপিজিয়ামের বাহুদ্বয় সমান্তরাল কখনো সমান হতে পারে না, সমান্তরাল বাহুদ্বয় কখনো কী হতে পারে না, সমান হতে পারে না। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় কখনো কী হতে পারে না, সমান হতে পারে না। এবং ট্রাপিজিয়ামটা কখনো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রে পরিণত হবে না, ঠিক আছে। সমান সমান বাহু হলে ট্রাপিজিয়াম কখনো আয়তাকার ক্ষেত্র বা বর্গক্ষেত্র হবে না। ট্রাপিজিয়াম কখনো আয়তাকার ক্ষেত্র বা বর্গক্ষেত্র হবে না। যদি আয়তাকার ক্ষেত্র বা বর্গক্ষেত্র হয় তাহলে, যদি সমান্তরাল হয় তাহলে সেটা আয়তাক্ষেত্র বা বর্গক্ষেত্র হবে। তাহলে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যগুলো আমরা পাইছি কি পাইনি? তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে যাই, তাহলে এটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস বি। এখানে একটা কথা আছে, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা কি। দেখেন এইচটা হচ্ছে উচ্চতা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে উচ্চতাটা আপনার লাগবে, রম্বসের ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে আপনার উচ্চতার দরকার ছিল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আপনার উচ্চতাটা দরকার আছে। তাহলে ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু উচ্চতা ইন্টু দুইটি বাহুর যোগফল, ঠিক আছে, বাহু দুটির যোগফল। তো বাহু দুটি হচ্ছে কি কি, সমান্তরাল বাহু দুটির সমষ্টি। সমান্তরাল বাহুগুলো কি কি দেখেন, যে সমান্তরাল বাহু এটাকে আমি যদি বি ধরি, এটাকে আমি যদি এ ধরি, আর এটাকে যদি আমি এইচ ধরি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। ট্রাপিজিয়ামটাকে আমরা বুঝতে পারছি, একটু কমেন্টে জানান। যে চতুর্ভুজে দুইটি বাহু সমান্তরাল ও অপর দুটি বাহু অসমান্তরাল, ও যে চতুর্ভুজে দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু অসমান্তরাল তাকে কি বলে? এটা আপনার প্রশ্ন ছিল, তো একটু কমেন্টে জানান। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য, একটি ট্রাপিজিয়ামের এর সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য 9.5 সেন্টিমিটার এবং লম্ব দূরত্ব 3 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এটা একটু কমেন্টে জানান উত্তরটা, তারপর আমরা করতেছি। একটু কমেন্টে জানাই দেন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমি কি পেয়েছিলাম? ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস বি। এ হচ্ছে সমান সমান বাহুগুলোর দৈর্ঘ্য, আর এইচ ছিল উচ্চতা, তাহলে আমার হাফ উচ্চতা ছিল আমার লম্বা, উচ্চতা হচ্ছে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার, ইন্টু এ হচ্ছে প্রথম বাহু আর বি হচ্ছে দ্বিতীয় বাহু। দুইটা বাহুর কথা বলছে, দুইটা বাহু। তাহলে আপনি হাফ ইন্টু 3 ইন্টু 9 5 14, 14কে যদি আপনি দুই দিয়ে কাটাকাটি করেন তাহলে হচ্ছে 7 আর 3 7 21। তাহলে ক্ষেত্রফল হবে কি বর্গ সেন্টিমিটার, যেহেতু আমি সেন্টিমিটার দিছি তাহলে এটা বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, তো তাহলে 21 বর্গ সেন্টিমিটার, পুরাটার ক্ষেত্রফল হচ্ছে 21 বর্গ সেন্টিমিটার। আশা করি আজকের যে আলোচনা করছি সম্পূর্ণটা আপনারা বুঝতে পারছেন। আর যারা ছোটো মেয়ে ছিলেন তারা প্লিজ মাইন্ড করবেন না, এটা কথা প্রসঙ্গে বলা, সবাই বলে থাকে বাড়ির ছোটো মেয়েরা খুব ভালো, খুবই ভালো, তাদের মতো ভালো মেয়ে আর হয় না। তো অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।